আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুদুর রহমান, সহকারী শিক্ষক রসায়ন, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন, আবার বলছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন চ্যাপ্টারে আমরা চতুর্থ লেকচার নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। পরমাণুর গঠন চতুর্থ লেকচার, সেই পর্যন্ত তোমরা সবাই সাথে থাকবে। এখন আসো আমরা প্রথমেই জেনে নিই আজকে অধ্যায়ের এই অংশের শিখন ফল। আমরা আগে 3টা লেকচার দিয়েছি। আমরা তৃতীয় লেকচারে আইসোটোপ কাকে বলে, কিভাবে আইসোটোপ কেন হয় এ সম্পর্কে আমরা জেনেছি। আমরা আজকে আইসোটোপের বিভিন্ন ব্যবহার সম্পর্কে জানব। আমরা গত লেকচারে আমরা দেখেছি তেজস্ক্রিয় আইসোটোপ কী। আজকে আমরা তেজস্ক্রিয় আইসোটোপের বিভিন্ন ব্যবহার, যেমন চিকিৎসা, কৃষি, বিভিন্ন ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার সম্পর্কে আমরা জানব। তোমরা লেকচারটা ভালোভাবে শুনবে। এখন দেখো, চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার। বিভিন্ন রোগ নির্ণয়ে ও নিরাময়ে আইসোটোপের ব্যবহার করা হয়। দেখো, নির্ণয় মানে কি রোগ হয়েছে, আর নিরাময় মানে রোগ থেকে মুক্তির উপায়। কাজে আমরা বলতে পারি বিভিন্ন রোগ নির্ণয় এবং নিরাময়ে আইসোটোপের ব্যবহার করা হয়। কোনো ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে রক্তের মাধ্যমে আইসোটোপ পাঠিয়ে তা শনাক্ত করা যায়। একইভাবে ক্যান্সারে আক্রান্ত রোগীর কোন কোষ ক্যান্সারে আক্রান্ত তা আইসোটোপ দিয়ে নির্ণয় করা যায়। আবার ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা যায় আইসোটোপের তেজস্ক্রিয় বিকিরণ বা রেডিওঅ্যাক্টিভ রেডিয়েশন ব্যবহার করে। এছাড়াও তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয়। দেখো, আমরা দেখলাম রোগ নির্ণয় এবং রোগ নিরাময়ের ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার রয়েছে। যেমন রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা রক্তের মাধ্যমে আইসোটোপ পাঠিয়ে সেটা শনাক্ত করতে পারি। সেই সাথে কোনো ক্যান্সারে কেউ আক্রান্ত হলে তার কোন কোষগুলো ক্যান্সারে আক্রান্ত হয়েছে তা আইসোটোপ দিয়ে নির্ণয় করা যায়, এবং ক্যান্সারের আক্রান্ত কোষগুলো আইসোটোপের সাহায্যে ধ্বংসও করা যায়। এছাড়া তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে জীবাণুমুক্ত করা যায় বিভিন্ন ডাক্তারি যন্ত্রপাতি। দেখো, আমরা আবার দেখব চিকিৎসা ক্ষেত্রে বর্তমানে বিভিন্ন প্রয়োজনে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হচ্ছে। যেমন রোগ নির্ণয়ে আইসোটোপ ব্যবহার করে রোগাক্রান্ত স্থানের ছবি তোলা সম্ভব। এ পদ্ধতিতে ইনজেকশনের মাধ্যমে তেজস্ক্রিয় আইসোটোপ টেকনিশিয়াম 99 টেকনিশিয়াম, এখানে 99 হচ্ছে টেকনিশিয়াম এর ভর সংখ্যাকে শরীরের ভিতরে প্রবেশ করানো হয়। এই আইসোটোপ যখন শরীরের নির্দিষ্ট স্থানে জমা হয় তখন ওই তেজস্ক্রিয় আইসোটোপ গামা রশ্মি বিকিরণ করে। তখন বাইরে থেকে গামা রশ্মি শনাক্তকরণ ক্যামেরা দিয়ে সেই স্থানের ছবি তোলা সম্ভব। এই তেজস্ক্রিয় আইসোটোপ টেকনিশিয়াম 99 এর লাইফ টাইম হচ্ছে 6 ঘন্টা, তাই সামান্য সময়ে এর তেজস্ক্রিয়তা শেষ হয়ে যায় বলে এটি অনেক নিরাপদ। আবার বলছি, রোগ নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত আমরা টেকনিশিয়াম 99 আইসোটোপ ব্যবহার করে থাকি। ইনজেকশনের মাধ্যমে এই আইসোটোপ আমরা যে স্থানে রোগাক্রান্ত স্থানে আমরা পুশ করে থাকি, তখন এই তেজস্ক্রিয় আইসোটোপ থেকে গামা রশ্মি নির্গত হয় এবং বাইরে থেকে ক্যামেরার সাহায্যে এই গামা রশ্মির স্থানের ছবি তুলে আমরা রোগাক্রান্ত স্থান চিহ্নিত করতে পারি। আর আমরা দেখলাম এই আইসোটোপ সাধারণত 6 ঘন্টার বেশি স্থায়ী হয় না, কাজেই 6 ঘন্টা পরে এটা শরীরে আইসোটোপের উপস্থিতি নেই, ফলে আমাদের সাইড এফেক্ট খুবই কম এবং এই জন্য এটা অনেকটা নিরাপদ। এখন আসো রোগ নিরাময়ে। সর্বপ্রথম থাইরয়েড ক্যান্সার নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। রোগীকে পরিমাণ মতো তেজস্ক্রিয় আইসোটোপ 131 আয়োডিন, আবার বলছি আয়োডিনের একটা আইসোটোপ হচ্ছে 131 আয়োডিন, এই সমৃদ্ধ দ্রবণ পান করানো হয়। এই আইসোটোপ থাইরয়েডে পৌঁছায়। এই আইসোটোপ থেকে বিটা রশ্মি নির্গত হয়, আবার বলছি বিটা রশ্মি নির্গত হয় এবং থাইরয়েডের ক্যান্সার কোষকে ধ্বংস করে। এছাড়া ইরিডিয়াম আইসোটোপ ব্রেন ক্যান্সার নিরাময়ে ব্যবহার করা হয়। আবার টিউমারের উপস্থিতি নির্ণয় ও নিরাময়ে কোবাল্ট 60 আইসোটোপ ব্যবহার করা হয়।
কোবাল্ট 60 আইসোটোপ থেকে নির্গত গামারশ্মি ক্যান্সারের কোষকলাকে ধ্বংস করে। রক্তের লিউকোমিয়া বা ক্যান্সার রোগের চিকিৎসায় 32 ফসফরাসের ফসফেট ব্যবহার করা হয়। আমরা দেখলাম রোগ নিরাময়ে বিভিন্ন আইসোটোপের ব্যবহার। আমরা দেখলাম আয়োডিন 131 আয়োডিন দিয়ে গলগণ্ড বা থাইরয়েডের ক্যান্সারের চিকিৎসা করা হয়। আবার কোবাল্ট 60 আইসোটোপ দিয়ে আমরা ক্যান্সারের চিকিৎসা করে থাকি। সেই সাথে লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে 32 ফসফরাস আইসোটোপ ব্যবহার করা হয়। কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার দেখব। কৃষিক্ষেত্রে পতঙ্গ নিয়ন্ত্রণে আইসোটোপের তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয়। এছাড়া কখন কোন সার কী পরিমাণ ব্যবহার করতে হবে তা জানতে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। আবার বলছি, বিভিন্ন কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করতে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে থাকি। তাছাড়া বিভিন্ন কৃষিক্ষেত্রে কখন কোন ধরনের সার এবং কী পরিমাণে প্রয়োগ করতে হবে সেটা আমরা আইসোটোপ ব্যবহার করে জানতে পারি। তোমরা নিচে একটা চিত্র দেখতে পাচ্ছ কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার। দেখো, ইনজেকশনের সাহায্যে আমরা 32 ফসফরাস আইসোটোপ দিচ্ছি এবং পাতায় 32 ফসফরাসের আইসোটোপ। আবার পাশে আমরা একটা যন্ত্র দেখতে পাচ্ছি, এটার সাহায্যে আমরা কৃষিক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করে গৃহময় কীটপতঙ্গ নিয়ন্ত্রণ এবং সেই সাথে কোন সার কী পরিমাণে প্রয়োগ করব আমরা জানতে পারি। কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার ফসলের পুষ্টিতে। ফসলের পুষ্টির জন্য জমিতে পরিমাণ মতো সার ব্যবহার করতে হয়। সার মূল্যবান বস্তু, তাই অতিরিক্ত ব্যবহার করা আর্থিক ক্ষতির কারণ। একদিকে প্রয়োজনে অতিরিক্ত সার পরিবেশের ক্ষতির কারণ, অপরদিকে প্রয়োজনের চেয়ে কম পরিমাণ সার ব্যবহার করা হলে ফসলের উৎপাদন কম হয়। তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে জমিতে কী পরিমাণ নাইট্রোজেন ও ফসফরাস আছে তা জানা যায়। আবার বলছি, জমিতে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে কী পরিমাণ নাইট্রোজেন ও ফসফরাস আছে তা জানা যায়। আর তা জেনে জমিতে আরও কী পরিমাণ নাইট্রোজেন ও ফসফরাস প্রয়োজন তারও হিসাব করা যায়। উদ্ভিদ তেজস্ক্রিয় নাইট্রোজেন ও তেজস্ক্রিয় ফসফরাস মূলের মাধ্যমে গ্রহণ করে এবং তা উদ্ভিদের শরীরের বিভিন্ন অংশে শোষিত হয়। এই সকল তেজস্ক্রিয় আইসোটোপ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। গাইগার মুলার কাউন্টার ব্যবহার করে এ তেজস্ক্রিয় রশ্মি শনাক্ত ও পরিমাপ করা হয়। আবার বলছি, গাইগার মুলার কাউন্টার ব্যবহার করে এই তেজস্ক্রিয় রশ্মি শনাক্ত ও পরিমাপ করা হয়। এখন দেখো, ক্ষতিকারক পোকামাকড় নিয়ন্ত্রণ করতে। ফসলের জন্য ক্ষতিকারক পোকামাকড় সবসময় মারাত্মক হুমকি স্বরূপ। এগুলো যেমন ফসলের উৎপাদন কমায়, তেমনই এদের মাধ্যমে রোগ জীবাণুও উদ্ভিদে প্রবেশ করে। এ সকল পোকামাকড় ধ্বংস করার জন্য ফসলে এবং জমিতে কীটনাশক দেওয়া হয়। এই কীটনাশক পরিবেশ ও আমাদের শরীরের জন্য ক্ষতিকর। শুধু তাই নয়, এই কীটনাশক ক্ষতিকারক পোকামাকড়ের সাথে সাথে অনেক উপকারী পোকামাকড়ও ধ্বংস করে ফেলে। তেজস্ক্রিয় আইসোটোপ সমৃদ্ধ কীটনাশক ব্যবহারের মাধ্যমে জানা সম্ভব হয়েছে সর্বনিম্ন কতটুকু পরিমাণ কীটনাশক একটি ফসলের জন্য ব্যবহার করা যাবে। আবার বলছি, ক্ষতিকারক পোকামাকড় নিয়ন্ত্রণ করতে আমরা সাধারণত কীটনাশক ব্যবহার করে থাকি। এক্ষেত্রে বেশি কীটনাশক প্রয়োগ করলে আমাদের ক্ষতিকারক পোকামাকড়ের সাথে সাথে উপকারী পোকামাকড়ও ধ্বংস হয়ে যায়। আবার এজন্য সর্বনিম্ন কতটুকু কীটনাশক ব্যবহার করা যাবে এইটা আমরা তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে জানতে পারি। এখন আসো ফসলের মানোন্নয়নে। বিভিন্ন ধরনের নিয়ন্ত্রিত তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে উদ্ভিদ কোষে জিনগত পরিবর্তন ঘটিয়ে উন্নত মানের ফসলে পরিণত করা হয়। মানে আমরা ফসলের মানোন্নয়ন করতে পারি বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে জিনগত পরিবর্তন করার মাধ্যমে। এই গেল আমাদের কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার। দেখো, খাদ্য সংরক্ষণে। ব্যাকটেরিয়া সহ অনেক জীবাণু তেজস্ক্রিয় রশ্মিতে মারা যায়, তাই তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে খাদ্যদ্রব্য বা ফলমূলকে জীবাণুমুক্ত করে সংরক্ষণ করা হয়। দেখো, তোমরা দেখতেছো নিচে তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে জীবাণুমুক্ত করার একটা ছবি দেখতেছো। দেখো, আমরা একটা ফলের ভিতর দিয়ে গামা রশ্মি নির্গত করছি এবং ফলে ব্যাকটেরিয়াগুলা মারা যাচ্ছে।
এবার আসো ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণা কাজে। তোমরা অনেক সময় খবর শুনে থাকো যে কোনো দেশে কয়েক কোটি বছরের পুরানো ফসিল পাওয়া গেছে। ফসিল মানে জীবাশ্ম, অর্থাৎ পুরনো মৃতদেহ, জীবদেহ। এটা উদ্ভিদেরও হতে পারে, প্রাণীরও হতে পারে। কিভাবে বিজ্ঞানীরা জানেন যে ফসিলটি কত বছরের? এটি জানা যায় আইসোটোপের ক্ষয় থেকে। কোনো ফসিলে স্থায়ী ও অস্থায়ী আইসোটোপের অনুপাত থেকে বোঝা যায় ফসিলটি কত বছরের পুরনো। সাধারণত তোমরা কার্বনের একটা আইসোটোপ হচ্ছে কার্বন 14, এটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। এইটার অর্ধায়ু বা হাফ লাইফ হচ্ছে 5568 ইয়ার, অর্থাৎ কার্বন 14-এর যতটুকু আছে সেটা তার অর্ধেক ক্ষয়প্রাপ্ত হতে 5568 বছর লাগে। এভাবে এটার কতটুক কার্বন ক্ষয় হয়ে গেছে এবং কতটুক আছে সেইটা ক্যালকুলেশন করে আমরা বিভিন্ন ফসিলের ক্ষেত্রে জানতে পারি বা বয়স নির্ধারণ করতে পারি এটা কত বছরের পুরনো। বিদ্যুৎ উৎপাদনে কিছু কিছু পরমাণুকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুতে পরিণত করলে, অর্থাৎ ফিশন প্রক্রিয়া ঘটালে প্রচুর পরিমাণে তাপশক্তি বের হয়। আমরা নেক্সট টাইম তোমরা জানবে, আমরা যেমন নর্মালি জানি রাসায়নিক বিক্রিয়া, আর এক ধরনের বিক্রিয়া আছে যেটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া, অর্থাৎ যেটা পরমাণুর নিউক্লিয়াসে ঘটে থাকে। নিউক্লিয়াসে আমরা জানি সাধারণত প্রোটন এবং নিউট্রন থাকে। এই নিউক্লিয়ার বিক্রিয়া আবার দুই রকম, একটা হচ্ছে ফিউশন, একটা ফিশন। তোমরা সংযোজন এবং বিযোজন বিক্রিয়া পড়েছ। ফিউশন হচ্ছে সংযোজন বিক্রিয়ার মতো, তার মানে ছোট ছোট অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু বা নিউক্লিয়াস একত্রিত হয়ে বৃহৎ আকারের নিউক্লিয়াস তৈরি করার নাম হচ্ছে ফিউশন। অপরদিকে একটা বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হওয়ার নাম হচ্ছে ফিশন। এটা তোমরা জানবে। দেখো এই ফিশন প্রক্রিয়ায় আমাদের অনেক ফিশন প্রক্রিয়া প্রচুর পরিমাণে তাপশক্তি পাওয়া যায়। এই তাপশক্তি ব্যবহার করে জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আবার আমরা সেটিকে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র বলে থাকি। তোমরা পরবর্তীতে জানবে, যেমন বাংলাদেশে পাবনার রূপপুরে আমাদের বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এই ফিশন প্রক্রিয়ায় আমরা বিদ্যুৎ উৎপন্ন করার চেষ্টা করছি। দেখো তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাবনার রূপপুর নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র। এখানে ফিশন প্রক্রিয়ায়, যেমন তোমরা পারমাণবিক বোমার নাম শুনে থাকবে, এই পারমাণবিক বোমা কিন্তু নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। তার মানে এখানে সাধারণত ইউরেনিয়াম ব্যবহার করা হয়, ইউরেনিয়াম 235-এর আইসোটোপ। এটা একটা বৃহৎ আকারের পরমাণু, এটাকে ভেঙে ছোট ছোট আইসোটোপ তৈরি হয়, এটা হচ্ছে ফিশন প্রক্রিয়া। এই দেখলে আমাদের পাবনার রূপপুরে এই বিদ্যুৎ কেন্দ্রে আসলে এই প্রক্রিয়া আমরা বিদ্যুৎ উৎপন্ন করব। এখন দেখো তেজস্ক্রিয় আইসোটোপের প্রভাব। তেজস্ক্রিয় আইসোটোপ আমাদের অনেক উপকারে আসে, এইটা যেমন সত্যি, এটি আবার আমাদের ক্ষতির কারণও হতে পারে। তেজস্ক্রিয় আইসোটোপ থেকে যে আলফা, বিটা ও গামা রশ্মি নির্গত হয় তা কোষের জিনগত পরিবর্তন ঘটাতে পারে, যার ফলাফল হিসেবে ক্যান্সারের মতো রোগ হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটেছিল, তার জন্য কয়েক লক্ষ জীবন ধ্বংস হয়েছে। 1986 সালে রাশিয়ার চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে দুর্ঘটনা ঘটেছিল তার ফলে অনেকে প্রাণ হারিয়েছে এবং ওই এলাকায় পরিবেশ দূষণ ঘটছে। কাজে আমরা সংক্ষেপে বলতে পারি, তেজস্ক্রিয় আইসোটোপের যেমন উপকারী দিক রয়েছে, সেই সাথে সাথে এর ক্ষতিকর দিকও রয়েছে। যেমন কিছুক্ষণ আগে আমরা বললাম, যেমন পারমাণবিক বোমা, এটাও কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপের কারণে হয়ে থাকে, এটা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমরা তেজস্ক্রিয় আইসোটোপের অনেকগুলো ব্যবহার শিখেছি আমাদের পাঠ্য বইয়ে, এবং অন্য থেকেও আমি কিছু আইসোটোপের ব্যবহার তোমাদের এখানে সংযোজন করেছি। তোমরা সবগুলোই পড়বে। আশা করি তোমরা আইসোটোপের ব্যবহার সম্পর্কে ভালো ধারণা লাভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কামনায় আল্লাহ হাফেজ।